দর্শক, আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ নয়, শুধু মহা গুরুত্বপূর্ণ অনেকগুলি ঘটনা পৃথিবীতে ঘটে গেছে। দর্শক, আজ মিশরে ঘটে গেল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিশেষ ঘটনা। বিশ্বের 20টি শক্তিধর রাষ্ট্রের সরকার প্রধানরা সেখানে একত্রিত হয়েছেন এই গাজা এবং ইসরায়েলের যুদ্ধ বন্ধের শান্তি চুক্তির দ্বিতীয় ধাপ সম্পন্ন করার জন্য। বিশ্বে মুসলমান শাসকরা পুনরায় দখল করতে শুরু করেছে তাদের সেই মর্যাদাপূর্ণ স্থান। দর্শক, সেই মহাগুরুত্বপূর্ণ ঘটনাগুলি নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত ব্রিফিংস দিচ্ছি। 1 নম্বরে শুরু করা যাক। রজব তাইয়িপ এরদোয়ান, যাকে মুসলমান বিশ্বে সুলতান এরদোয়ান নামে পরিচিত। আপনারা জানেন যে সুলতান এরদোয়ানের বেশ কিছু ঘটনা পৃথিবীতে এখন আলোচিত। বর্তমান বিশ্বে অত্যন্ত ডাইনামিক রাষ্ট্রপতি হিসেবে এবং বিচক্ষণ ও ক্ষমতাধর রাষ্ট্রপতি হিসেবে মুসলমান বিশ্বে সুলতান এরদোয়ান 1 নম্বর। একটু পিছনে দিকে যাই। আর্মেনিয়া এবং আজারবাইজান যুদ্ধে সুলতান এরদোয়ানের যে ক্যারিসমেটিক পদক্ষেপ ভূমিকা ছিল সেটা আপনারা সবাই জানেন। এরপর সিরিয়ার যুদ্ধে সুলতান এরদোয়ানের আবারও সেই ক্যারিসমেটিক পদক্ষেপ। সর্বশেষ ভারত পাকিস্তান যুদ্ধে আবারও সে সুলতান এরদোয়ান তার টেকনোলজিক্যাল সিস্টেম দিয়ে যে ব্যবস্থাপনা তিনি করেছেন পাকিস্তানের জন্য, এটা অবশ্যই অস্বীকার্য। এখন সেই সুলতান এরদোয়ান বছরের পর বছর নয়, শুধু যুগ যুগ ধরে চলা যুদ্ধ বন্ধ করতে তিনি কঠোরভাবে মাঠে নেমেছেন। দর্শক, আজ মিশরে পতিত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান ডোনাল্ড ট্রাম্প, ইতালির বর্তমান প্রধানমন্ত্রী এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান সহ কাতারের বর্তমান সরকার প্রধান এবং মোহাম্মদ বিন সালমান সহ বিশ্বের অত্যন্ত ক্ষমতাধর রাষ্ট্রগুলির প্রধানরা। কিন্তু সুলতান এরদোয়ান এই বৈঠকে যোগ দেওয়ার জন্য তুরস্ক থেকে বিমানে উঠে তিনি মাঝপথ থেকে পুনরায় তুরস্কে ফিরে যাওয়ার জন্য যে পদক্ষেপ নিয়েছিলেন, শুধুমাত্র একটি ফোন পেয়ে। কি ছিল সেই ফোনে? এসব চলুন এবার বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি। আল জাজিরা সহ বিশ্বের এফি রয়টার্সের বিভিন্ন গণমাধ্যমে এই সংবাদটি উঠে এসেছে। সুলতান এরদোয়ান যখন বিমানে চড়েছেন, তুরস্কের সীমানা পার হয়ে তিনি যখন মিশর সীমান্তে তার বিমান চলে এসেছে, ঠিক তখনই সুলতান এরদোয়ানকে ফোনে জানানো হয় যে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি তিনি এই বৈঠকে যোগ দেওয়ার জন্য নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েছেন। দর্শক, আজকের এই শান্তি আলোচনা বৈঠকের 20টি ক্ষমতাধর রাষ্ট্রের মধ্যে হামাসের কোনো প্রতিনিধি বা নেতানিয়াহু থাকার কোনো কথা ছিল না। তাহলে কার প্ররোচনায়, কার পদে অথবা কার পরামর্শে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি এই নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েছেন? খবরটি শোনার সাথে সাথেই এরদোয়ান আমেরিকান কিছু প্রতিনিধির সাথে তিনি যোগাযোগ করেন এবং তাদেরকে সাফ জানিয়ে দেন, যদি নেতানিয়াহু এই বৈঠকে অংশগ্রহণ করেন তাহলে এরদোয়ান এই বৈঠকে বসবেন না এবং তিনি আকাশ থেকেই তার বিমানকে ঘুরিয়ে দিবেন তুরস্কের দিকে। দর্শক, এরদোয়ানের কথা বলে ক্ষান্ত হননি। তিনি আরো বলেছেন যে শুধু প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান নয়, তার সাথে বসবে না বিশ্বের বহু দেশের সরকার প্রধানও। তখন বাধ্য হয়ে সেই আমেরিকার প্রতিনিধিগণ তাকে বোঝাতে গিয়ে ব্যর্থ হয়ে উল্টো মিশরের সেই সরকার প্রধান আব্দুল ফাত্তাহ আল সিসিকে বলেন যে নেতানিয়াহুর সেই আগমনটাকে যেন দেখিয়ে দেওয়া হবে। সাথে সাথে আব্দুল ফাত্তাহ আল সিসি ইসরায়েলের 2জন প্রতিনিধিকে বিষয়টি বলা হবে এবং নেতানিয়াহু বলেন তিনি বৈঠকে যাবেন না। রিসেপ তাইয়িপ এরদোয়ান এই সংবাদটি পাওয়ার পর পুনরায় তার বিমানকে
সরিয়ে মিশরের দিকে চলে আসেন। এর মধ্যে কিন্তু সুলতান এরদোয়ান আকাশ থেকে তার বিমানকে তুরস্কের দিকে ঘুরে দিয়েছিলেন এবং এই সংবাদটি তিনি নিশ্চিত করার পর পুনরায় তিনি মিশরের দিকে তার বিমানটি ঘুরিয়ে দেন এবং মিশরে ল্যান্ড করেন। আজকের এই শান্তি আলোচনায় যোগ দেন। দর্শক, রিসেপ তাইয়িপ এরদোয়ানের এই কঠিন ভূমিকা এবং কঠোর হস্তক্ষেপ তাদের কেমন লেগেছে, তাদের মন্তব্যে আমরা সেটা জানতে চাই। দর্শক, সুলতান এরদোয়ান আজকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সহ বাকি যে 19টি দেশ তুরস্ক ছাড়া এখানে যোগ দিয়েছে, তাদের প্রত্যেককে তার এই সিদ্ধান্তের প্রেক্ষিতে তিনি একটা বিশেষ বার্তা দিয়েছেন এবং তিনি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ অনুরোধে তিনি হামাস এবং ফিলিস্তিনের বিভিন্ন গোষ্ঠীর সাথে এই শান্তি আলোচনা নিয়ে তিনি কথা বলেছেন, অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্পও কিন্তু তার একটা ব্রিফিংসে সেটা স্বীকার করেছেন। সুলতান এরদোয়ানের কারণেই আজকে এই শান্তি চুক্তি বাস্তবায়িত হতে যাচ্ছে। দর্শক, মুসলিম বিশ্বের যে রাষ্ট্রের কথা এই যুদ্ধের প্রাক্কালে বিভিন্নবার এসেছে বিমান রাষ্ট্র হিসাবে, তার মধ্যে জর্ডান এবং মিশরের কথা বারবার উঠে এসেছে। এই মিশর মুসলিম বিশ্বের একটা ক্ষমতাধর রাষ্ট্র। মিশরের বর্তমান প্রধান আব্দুল ফাত্তাহ আল সিসি তিনি অবৈধভাবে বিভিন্ন কূটকৌশলের মাধ্যমে বিভিন্ন অপরাধের মাধ্যমে দীর্ঘদিন ধরে তার ক্ষমতা টিকিয়ে রেখেছেন। পিছনে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেই দখলদার রাষ্ট্রের প্রধান নেতানিয়াহু। তাদেরই মদতে, তাদেরই বিভিন্ন রকমের অভ্যন্তরীণ গোপন প্রেসক্রিপশনে তিনি তার ক্ষমতা টিকিয়ে রেখেছেন। এই শান্তি আলোচনায় নেতানিয়াহুকে ডেকে তিনি বিশ্লেষকদের মতে এবং মধ্যপ্রাচ্যের যারা সংবাদকর্মী তাদের মতে তিনি এখানে একটা শীত কেটেছেন। সেই শীতের ফাঁক দিয়ে নেতানিয়াহুকে ডেকে এনেছেন বা আনার পক্ষে তিনি করতে চেয়েছিলেন, কিন্তু অবশেষে সুলতান এরদোয়ানের কাছে সে খবরটি পৌঁছে যাওয়াতে সেটা আর সম্পন্ন হলো না। দর্শক, এই আব্দুল ফাত্তাহ আল সিসি এখানেই ক্ষান্ত হননি। তিনি আর একটা জঘন্য কাজ করেছেন এই গাজা যুদ্ধ বন্ধের অথবা এই শান্তি চুক্তির নেপথ্যে। এই কাজটা কি? গাজাকে সংরক্ষিত রাখার জন্য বা সেখানে জন্য আর যাতে কোনো যুদ্ধ না হয় ব্যাপারে সেই গাজাবাসীর নিরাপত্তার দায়িত্বের জন্য সাময়িকভাবে সেখানে একটা টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত হয় কিন্তু তুরস্ক এবং মুসলিম বিশ্বের বেশ কিছু রাষ্ট্রকে নিয়ে এবং আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। দায়িত্ব কিন্তু তুরস্ককে দেওয়া হয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান অত্যন্ত কৌশলী এবং প্রজ্ঞাবান। তিনি তার প্রজ্ঞা দিয়ে বলেছেন যে এ দায়িত্ব তুরস্ক একা নিবে না। তিনি তুরস্ক সহ মুসলিম বিশ্বের 4টি রাষ্ট্রকে নিয়ে তিনি দায়িত্ব দিতে চান। দর্শক, তুরস্ক, কাতার এবং সৌদি আরব এবং মিশরকে নিয়ে তিনি টাস্ক ফোর্স গঠন করার প্রস্তাব দেন এবং সেটা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এর মধ্যে আব্দুল ফাত্তাহ আল সিসি তিনি গতকাল যে ঘটনাটি ঘটিয়েছেন, তিনি আমেরিকাকে বলেন যে মিশর নয়, মিশরের বদলে সেখানে যেন আমেরিকা তার সেনাবাহিনীকে গাজার নিয়ন্ত্রণ বা গাজার দায়িত্ব নিতে যোগ দেয়। দর্শক, এই সে আব্দুল ফাত্তাহ আল সিসি যেখানে গাজাবাসীরা তুরস্ককে আমন্ত্রণ জানিয়েছে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এবং গাজাবাসীর বিভিন্ন রকমের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য, সেখানে তুরস্ক যে টাস্ক ফোর্স গঠন করেছে 4টি রাষ্ট্রকে নিয়ে, তারই মধ্যেও কিন্তু শীত কেটে কুমির আনার চেষ্টা করছেন আব্দুল ফাত্তাহ আল সিসি।
দর্শক, এটা আমার মন্তব্য নয়, এটা মুসলমান বিশ্বের যারা বিশ্লেষক আছেন, যারা মুসলমানদের নেপথ্যে কাজ করেন এবং বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের, আপনাদের কাছে এই বিষয়টা কেমন লেগেছে এবং আব্দুল ফাত্তাহ আল সিসির এই সমস্ত কর্মকাণ্ড তার কি হওয়া উচিত বলে মনে করেন, সেটা মন্তব্য দিয়ে ওনাকে জানান। দর্শক, অন্যদিকে গাজায় চলছে এক ধরনের আনন্দ, যদিও তারা জানে না এই আনন্দ তারা কতদিন পর্যন্ত স্থায়ী হবে। হয়তোবা আজকেই শুরু হতে পারে আবার সেই বিভীষিকাময় যুদ্ধ, কারণ নেতানিয়াহু তাকে বিশ্বাস করা খুবই কঠিন। এরপরও গাজাবাসীরা অন্তত দুদিনের জন্য হলেও তাদের আকাশটা যুদ্ধমুক্ত দেখতে পারছেন। মিছিলে মিছিলে তারা ফিরেছেন সেই তাদের নিজ বসত পাটের দিকে গিয়ে। অনেকে তাদের বাড়ি তো পাচ্ছেন না কোনো রাস্তাঘাট, সমস্ত বাড়ি কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে, ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। মাথা গোঁজার কোনো ঠাঁই নেই পুরো গাজায়, কোনো ছাদ নেই কোনো চালা, আছে শুধু বিশাল বড় দিগন্ত ছোঁয়া আকাশ। দর্শক, সেখানেও গাজার মায়েরা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তাদের ছেঁড়া ফাটা কাপড় দিয়ে তারা ঘিরে ঘিরে ছোটখাটো রুমের মতো বানিয়ে আকাশের নিচে রাত্রি যাপন করছেন। তবু তাদের মনে একটা প্রশান্তি, এখন তো যুদ্ধ বন্ধ হয়েছে, যদিও যায় না এই যুদ্ধ তাদের জন্য কদিন বড় থাকবে। অন্যদিকে হামাস ইসরায়েলের যে বন্দীদের মুক্তি দিয়েছে, তারই পরিপ্রেক্ষিতে ইসরায়েলও কিন্তু হামাসের 1700 বন্দীকে মুক্তি দিয়েছে। এই বন্দীদের মধ্যে অনেকে আছেন 12 বছর, 14 বছর, 17 বছর, 18 বছর এবং 22 বছর পর্যন্ত জেল খেটেছেন ইসরায়েলের এই অমানবিক জেলখানায়। এত বছর পরও স্বজনদের পেয়ে তারা বুকে জড়িয়ে ধরেছেন, আমরা তারা চোখ ভাসিয়ে তাদের কান্না চলে এসেছে। সেই দৃশ্য বড় নিদারুণ। বহু ছেলে যুগ অবস্থায় সে জেলখানায় আটকে আছে, বিদ্ধ হয়ে বের হয়েছে। বহু মেয়ে, ফিলিস্তিনি নারী, তাদেরকে কিশোরী অবস্থায় ধরে নিয়ে যাওয়া হয়েছে। এখন প্রায় 40 বয়স হিসেবে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। জীবন থেকে চলে গেছে মূল্যবান অনেক অনেক বছর, তবুও তারা তাদের নিজের দেশে এসে শুকরিয়া জানাচ্ছে আল্লাহর কাছে। আর যাই হোক, অন্তত আপন বন্ধুদের সাথে তো তাদের একবার দেখা হয়েছে, দেখা হয়নি, তাদেরকে মেরে ফেলা হয়েছে, তাদের থেকে তো অন্তত কিছুটা হলো তারা পেয়েছে। দর্শক, গাজাবাসীদের জন্য আপনাদের কি মন্তব্য অথবা কি দোয়া আছে, অথবা বিশ্বে কেমন ব্যবস্থা হলে গাজাবাসীদের জন্য সামনের দিনগুলি হবে একটু শান্তিময়, তারা যেন একটু শান্তিতে ঘুমোতে পারে, কি করা উচিত তাদের জন্য? মূলত অনেক বিশ্লেষক মনে করেন আজকে গাজা এবং ফিলিস্তিনবাসীর জন্য দায়ী কিন্তু মুসলমানরাই। মুসলমানরা যদি আরো আগে থেকে একাট্টা হতো, সবাই মিলে এক পায়ে দাঁড়াতো সেই ফিলিস্তিনি মজলুম জনতার পক্ষে, তাহলে হয়তো বহু আগেই তাদের মুক্তি হয়ে যেত। দর্শক, ডোনাল্ড ট্রাম্প কিন্তু গতকালই আমেরিকা থেকে বিমানে তিনি ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সোমবার প্রথমে তিনি ইসরায়েলে নেমেছেন এবং ইসরায়েলের পার্লামেন্টে তিনি বক্তব্য দিয়েছেন, নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করেছেন। তারপর তিনি মিশরের সেই 20 দেশের শান্তি বৈঠকে যোগ দিয়েছেন। ইসরায়েল থাকাকালীন
পার্লামেন্টে যখন তিনি বক্তব্য দিচ্ছেন, সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের মধ্যে থেকে প্রতিবাদ উঠে আসে দুজন ইসরায়েলিয়ান পার্লামেন্টারিয়ানের পক্ষ থেকে। তারা চিৎকার করে বলেন, ফিলিস্তিনকে স্বাধীন ঘোষণা করতে এত আপত্তি কেন? ফিলিস্তিনকে স্বাধীনতা ঘোষণা করে দেওয়া হোক, তাহলে হয়তো ইসরায়েলের সাথে ফিলিস্তিনের এই যুদ্ধ চিরতরে বন্ধ হয়ে যাবে। দর্শক, সে দুজন পার্লামেন্টারিয়ানকে সেখান থেকে বের করে দেওয়া হয় এবং কিছুক্ষণের জন্য ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যকে স্থগিত রাখেন। পরবর্তীতে তিনি আবার বিভিন্ন রকমের কলা কৌশলী বক্তব্য দিয়ে সেই বক্তব্য শেষ করেন। বক্তব্যের মধ্যে তিনি বলেন, ইসরায়েলের সবচেয়ে সাহসী প্রধানমন্ত্রী নেতানিয়াহু, এবং নেতানিয়াহুকে বিভিন্ন রকমের প্রশংসায় তিনি প্রশংসিত করেন। সেই ট্রাম্প এই শান্তি আলোচনায় এসে মুসলমানদের জন্য কি করবেন সেটা দেখার বিষয়। দর্শক, এই শান্তি আলোচনায় কি হবে, কি হচ্ছে, বা মুসলমানদের জন্য, গাজাবাসীদের জন্য, ফিলিস্তিনের জন্য কি আছে ভাগ্যে, সেটা জানার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন। রীতিমতো আপডেট নিয়ে আমাদের সামনে হাজির হব। সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।